স্বাগত একাত্তর জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। এবং দর্শক, আপনারা জানেন এটা সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত একটা আয়োজন আমাদের, এবং আমরা এই আয়োজনে খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় একে একে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং একই সঙ্গে সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন, আমরা তাদেরকে প্রশ্ন করি, তারা তাদের পর্যবেক্ষণ, অভিজ্ঞতা সবকিছু আমাদেরকে জানান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে দুজন অতিথি আছেন। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম এবং আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি এবং ইরানের যে প্রেক্ষাপট, মানে গ্লোবাল ভিলেজে তো আমরা থাকি, সবাই আসলে তার একটা প্রভাবে আমরা পড়ছি, এবং এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কেমন আছে আমাদের প্রবাসীরা এবং আমরা তাদের জন্য কি করতে পারছি, কতটা আশাবাদ দিতে পারছি, এবং নতুন একটা সরকার যেহেতু এসছে তার মানে আমরা এই খাতটা নিয়ে নতুন করে ভাবছি কিনা আমি একটু আলাপ করার চেষ্টা করবো যতটুকু পারা যায়। জনুল ভূঁইয়া, ছোট করে একটা বিষয় একটু ধারণা নিতে চাই আপনার কাছ থেকে, এবং জনুল আপনি আলাপের মধ্যে আছেন। সেটা হচ্ছে যে আমরা এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, প্রবাসীদের সঙ্গে যোগাযোগটা কেমন হচ্ছে, আমরা কতটুকু যোগাযোগ করতে পারছি, আমরা সঠিক তথ্যটা জানি কিনা যে কী পরিমাণ প্রবাসীরা ঝুঁকির মধ্যে আছে। কারণ একটা কথা আমরা প্রায় শুনি যে আমাদের কাছে সঠিক তালিকাটা নেই, কিংবা তালিকার মধ্যে কিছু গরমিল আছে, কী পরিমাণ প্রবাসীরা আছে সেটা একটা সুনির্দিষ্ট তালিকা আমাদের হাতে নেই, এরকম কথা আমরা শুনতে পাই। এই প্রেক্ষাপটে সেটাও কতটা মাথা ব্যথা হচ্ছে, আসলে চ্যালেঞ্জিং হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের যারা মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের প্রবাসী ভাই বোনেরা, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলে সম্মানিত করি, তারা যারা নিহত হয়েছেন এর মধ্যে, তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা আহত হয়েছেন তাদের আমি দ্রুত রোগ মুক্তি কামনা করি। আমি প্রথমেই উল্লেখ করতে চাই আপনাদের যে আমাদের যে এই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এটা প্রতিষ্ঠিত হয়েছে আপনার 2001 সালের 20শে ডিসেম্বর। এটা হয়েছে বেগম খালেদা জিয়ার শাসনামলে। আমরা এই যে আমাদের অপরাজেয় নেত্রী, তার প্রতি আমি সম্মান প্রদর্শন করি এই কারণে যে তার স্মৃতির প্রতি, যে তিনি অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এই মন্ত্রণালয়টি স্থাপন করে। কারণ এই মন্ত্রণালয়টি আলাদা করে স্থাপন করার কারণে আমরা মন্ত্রণালয়ের দিক থেকে প্রবাসী ভাই বোন যারা আছেন তাদের সুখ দুঃখের অংশীদার হওয়া, এবং তাদের সুখের দিনে আমরা সখা হওয়া, দুঃখের দিনে দোসর হওয়ার আমরা একটা ব্যবস্থা পেয়েছি একদম প্রাতিষ্ঠানিক রূপে। আর আরেকটা বিষয় আমি আপনাকে প্রথমেই বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যিনি এখন নতুন কার্যভার গ্রহণ করেছেন, জনাব তারেক জিয়া, তার দূরদর্শিতার বিষয়। যখন এই যুদ্ধের ডামাডোল শুরু হয়েছে তখনই তিনি আমাদের এই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা এবং আমি সহ আমাদের সহকর্মীদের নিয়ে তাৎক্ষণিকভাবে তিনি মিটিং, একটা আমাদের সভা আহ্বান করেছেন, এবং আমাদের করণীয় সম্পর্কে উনি আমাদের জানতে চেয়েছেন যে আপনাদের প্রস্তুতি কীরকম। আপনারা যুদ্ধ বেঁধে যাচ্ছে, আপনারা দেখছেন, এখন আপনাদের প্রস্তুতি কীরকম আছে। আমরাও আমাদের প্রস্তুতির কথা ওনাকে জানিয়েছি, এবং উনিও আমাদের কতগুলো পরামর্শ দিয়েছেন যে আমরা কী করতে পারি। এবং সে সময় উনি বলেছেন যে প্রথমেই আমাদের বিবেচনার বিষয় হবে আমাদের প্রবাসীদের জীবন, তারপর হচ্ছে আপনার টাকা পয়সা বা তাদের রেমিটেন্সের বিষয়। আপনারা যে যেখানে বিপন্ন হবে, যে যেখানে আহত হবে, নিহত হবে, আপনারা তাৎক্ষণিকভাবে এটা খোঁজ খবর নেবার ব্যবস্থা করবেন। আমরা তাৎক্ষণিকভাবে যেটা করেছি, প্রথমে আমরা ইরান ক্রাইসিস নামে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ সেদিনই আমরা চালু করেছি। সেইভাবে আমরা যেই দেশগুলো যুদ্ধ বিপন্ন অবস্থার মধ্যে আছে, যুদ্ধ আক্রান্ত অবস্থার মধ্যে আছে, তাদের সকলকেই, সমস্ত এমবেসিকে এবং আমাদের যে লেবার উইং আছে সেগুলোকে আমরা সম্পৃক্ত করেছি তাদেরকে, যাতে করে আমরা তাৎক্ষণিকভাবে সবগুলো খবর পাই যে কোথায় কী ঘটছে। আপনি বিশ্বাস করেন যে আমরা তাৎক্ষণিকভাবে কোথায় আহত হচ্ছে একজন, আমরা সঙ্গে সঙ্গে জেনে ফেলছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তারপর আমরা আরেকটা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে যে আমাদের 24/7 যেই হটলাইন আছে, সেইখানে আমরা এটাকে আরও
স্ট্রেংথেন করার জন্য আমরা সেখানে আবার লোকবল বেশি নিয়োগ করেছি। আর আমার মন্ত্রণালয়ে আমি বিশেষ করে একটা আপনার কন্ট্রোল রুম খুলেছি, যেটা 24 আওয়ার্স খোলা থাকে। সেটা ওই বলছি যে ঈদের সময়ে ছুটি ছাড়ার দিনে মুসলমানদের একটু ছুটি ছাড়া দিতে হয়, সেজন্য যারা আমাদের অন্য ধর্মাবলম্বী সহকর্মী আছেন তাদেরকে দিয়ে আমরা এই ঈদের সময়টা কাটিয়েছি। ঈদ গেল, আজকে থেকে আমি আবার আমাদের এই মুসলিম সম্প্রদায়ে যারা আছে তাদেরকে আমরা ওই ডিউটিতে দিয়ে দিয়েছি। এখন আমাদের বিষয় যেটা আপনাকে বলি যে আমাদের সঙ্গে তাদের কমিউনিকেশনের কোনো সমস্যা নাই। এখন আমরা যেটা প্রথমে আমাদের যে সমস্ত সহকর্মীরা মারা গেছেন, প্রথমে যিনি মৃত্যুবরণ করেছেন সেটা দুবাই থেকে এসেছিলেন। তখনই প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, আপনি জানেন, ওনার মাধ্যমে খবর দিয়েছেন যে আপনি আপনার সিনিয়র সচিব সহ ওই মরদেহের সঙ্গে তার বাড়িতে যাবেন। প্রথমে উনি বলেছেন যে আগে আপনারা তার বাড়িতে ফোন করে তাদেরকে সান্ত্বনা দেন, তারপরে আপনারা মরদেহের সঙ্গে ওই বাড়িতে যাবেন, গিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করে তাদের সান্ত্বনা দিয়ে তাদের যেই পরিমাণ সহযোগিতা করা দরকার সেই পরিমাণ সহযোগিতা আপনারা করে আসবেন। আপনারা মানবিক দিকটাকে আগে দেখবেন, অর্থনৈতিক বিষয়টাকে না দেখে। সে কারণে আমরা কিন্তু প্রথম যেই মরদেহ আসে, যে দুর্ভাগ্যজনকভাবে যিনি মৃত্যুবরণ করেছেন, তার বাড়িতে বড়লেখা, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় একটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আমি এবং আমাদের আচ্ছা, আমি এখানে আপনাকে একটু থামাই নিয়ামতুল্লাহ ভূঁইয়া। আমরা আসলে আলাদা করে জানার চেষ্টা করব যে ক্ষতিপূরণ বা পুনর্বাসন বা যারা আসলে ফিরে এলেন, সেটা নিহত হয়ে হোক বা আহত হয়ে হোক, তাদের জন্য কি ব্যবস্থাপনা, সেটা নিয়ে আলাদা করে একটু পরে আসবো আপনার কাছে। আমি একটু আমন্ত্রণ জানাবো ময়মনসিংহ 10 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুকে। আখতারুজ্জামান বাচ্চু, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি সময়টা দিচ্ছেন। এবং আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জহুরুল আলম, এবং একই সঙ্গে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া। একটা ছোট্ট বিষয় যদি আপনি একটু জানিয়ে দেন আমাদেরকে, সেটা হচ্ছে ময়মনসিংহ যে আসনে আপনি আছেন, নিশ্চিতভাবে সেখানে কিছু প্রবাসীরা আছেন যারা দেশের বাইরে আছেন। সেই প্রবাসীদের মধ্যে আবার অনেকে মধ্যপ্রাচ্যেও হয়তো আছেন। জনপ্রতিনিধি হিসেবে আপনাদের দিক থেকে নিজ উদ্যোগে সেই যোগাযোগের সুযোগটা কেমন হচ্ছে, বা আপনি কতটা খোঁজখবর রাখছেন, কি ধরনের আপডেট পাচ্ছেন, একটা ধারণা আমাদেরকে দেবেন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে 71 জানুয়ারির দর্শক শ্রোতা এবং আমার দুজন বিজ্ঞ সহ-আলোচককে ধন্যবাদ। আমি আপনাকে একটু অবগত করছি যে আমরা ইতিমধ্যে আমাদের গফরগাঁও, ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলার একজন আরব আমিরাত প্রবাসী ইতিমধ্যে নিহত হয়েছেন। আমি তার বাড়িতে সেখানে গিয়েছি, মিসাইল হামলায় সে নিহত হয়েছে। মামুন তার নাম, আমাদের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নে তার বাড়ি, ভরবরা গ্রামে। আমি তার বাড়িতে তার পরিবারের সাথে দেখা করেছি, সহানুভূতি জানিয়েছি এবং আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা সেটা আশ্বাস দিয়েছি। এবং ইতিমধ্যে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে মহাপরিচালক, ওনার সাথে কথা হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে। আমরা নিবিড় ভাবে তার মানে মরদেহ দেশে ঈদের ঠিক আগে এই ঘটনাটা ঘটেছে দুঃখজনক ভাবে। আমরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা মাননীয় মন্ত্রী এবং মন্ত্রণালয়ের সাথে নিবিড় ভাবে কাজ করছি এবং ওই দেশের দূতাবাসের সাথে, আর ওই পরিবারটির সাথে এবং পাশে থাকা সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমরা সর্বাত্মক ভাবে তাদেরকে আশ্বস্ত করেছি। এবং আমি আমাদের এই আমরা থাকার চেষ্টা করছি এবং মানে যোগাযোগটা হচ্ছে, তাই তো? যোগাযোগটা তো হচ্ছে। দেখেন, একজন মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় সেটা অপূরণীয় ক্ষতি, ইরিপেয়ারেবল লস। এটা তো যিনি মারা গেছেন এবং তার দিক থেকে তার পরিবারের জন্য যা করণীয় আপনাদের দিক থেকে সেটা করছেন, সেই তথ্যগুলো আমরা পেয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে, যারা এখন এই মুহূর্তে জীবিত এবং মধ্যপ্রাচ্যে আছেন, ময়মনসিংহে আপনার আসনের যারা বসবাসকারী, যারা এখন ওইখানে আছেন, তাদের পরিবারের কেউ একজন, তাদের সঙ্গে যোগাযোগটা কেমন চলছে? দেখেন, রাজনৈতিক সুবাদে আমাদের জনগণের সাথে নিবিড় যোগাযোগ রয়েছে। যারা প্রবাসে আছেন তারা নিয়মিত আমাদের ফোন দিয়ে আগেও দিতেন, এখনো দিচ্ছেন। আমরা তাদের সাথে নিবিড় ভাবে আমরা দিচ্ছি এবং তাদের পরিবারকে আমরা আশ্বস্ত করছি যে সরকারের তরফ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া আছে। ইতিমধ্যে বিমানবন্দরে বিভিন্ন একটা ধারণা পেলাম নিশ্চয়ই আরো কথা হবে আপনার সঙ্গে। একটা বিরতিতে যাব, তবে তার আগে আমি জনাব জহুরুল আলম একটা বিষয় একটু জেনে নিতে চাই।
মোটামুটি আপনি শুনলেন। প্রথমত তাৎক্ষণিকভাবে ইরান ক্রাইসিস বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলা, যেটা এখন সবচেয়ে জনপ্রিয় কমিউনিকেশন একটা মাধ্যম, যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেললাম, সাথে সাথে ছবি টবি নানা কিছু। দ্বিতীয় কথা যেটা বললেন হটলাইন। তৃতীয় বিষয় হচ্ছে একটা কন্ট্রোল রুমও খোলা। আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা কি বলে এরকম পরিবেশ পরিস্থিতিতে আমাদের আর কি কি করা প্রয়োজন, যেটাতে আরও দ্রুত আমরা আশাবাদটা দিতে পারি প্রবাসীদের যে হ্যাঁ আমরা ওয়াকিবহাল এবং যে কোনো সিচুয়েশনে আমরা তোমাদের পাশে আছি সরকারের দিক থেকে? না, এখানে অনারেবল সেক্রেটারি মহোদয় যে বিবরণগুলো দিয়েছেন এগুলো খুবই সময়োচিত, কোনো সন্দেহ নেই। এবং আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যেভাবে ওনাদের ডিরেকশন দিয়েছেন সেগুলো খুবই কম্প্যাশনেট এক ধরনের অ্যাপ্রোচ আমি মনে করি। বাট এগুলো হচ্ছে খুবই শর্ট টার্ম। এগুলো ইমিডিয়েট ক্রাইসিস রেসপন্সের জন্য ইমিডিয়েট যে পদক্ষেপগুলো ওনারা নেওয়া প্রয়োজন সেগুলো ওনারা নিচ্ছেন। কিন্তু আমি মনে করি যে এটার সঙ্গে আরও অনেক গভীর সংকট জড়িত। পুরো মধ্যপ্রাচ্য যেভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে এবং সেটার ইম্প্যাক্ট যেভাবে আমাদের উপর পড়ছে, একটা বিরাট সমবাজার আমরা ঝুঁকির মধ্যে আছি, নিরাপত্তাজনিত ঝুঁকিতে আছি। সুতরাং একই সঙ্গে যদি সচিব মহোদয়ের কাছে আমরা আজকে জানতে পারি যে ইমিডিয়েট রেসপন্সের পাশাপাশি স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদী আমরা ক্রাইসিস কীভাবে মোকাবেলা করব, দেখেন যে কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের রেমিটেন্সের উপরে একটা বড় আঘাত আসতে পারে, আমাদের শ্রমবাজারের উপর একটা বড় আঘাত আসতে পারে, একই সঙ্গে আমাদের অভ্যন্তরীণ ইকোনমিতে একটা বড় আঘাত আসতে পারে, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, আমদানি সব কিছুর উপরে। তো আমি মনে করি যে এগুলোর জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা বৈদেশিক কর্মসংস্থানের পক্ষ থেকে তারা কী ধরনের চিন্তাভাবনা করছেন, একটা ডিপ ইনসাইট যদি আমরা পাই তাহলে এটা বুঝতে সুবিধা হবে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের যে ইমিডিয়েট শক সেটা, হ্যাঁ এটা কোনো সন্দেহ নাই যে একটা বিপর্যয়কর অবস্থা কিন্তু সারা পৃথিবীতেই, আমরা কিন্তু এর বাইরে নই। একই সঙ্গে যদি কি পরিকল্পনা আছে এক্ষেত্রে যে দীর্ঘমেয়াদে কিন্তু যুদ্ধ আপনার সংকট যেমন আছে, একই সঙ্গে কিন্তু এই অপরচুনিটিও আমাদের অফার করছে কিন্তু। কারণ যুদ্ধ পরবর্তী সময়ে আপনার গোটা মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু নতুন শ্রম বাজারে কিন্তু অবকাঠামোগত এবং সেবা খাতে নানা ধরনের কিন্তু কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে। সুতরাং যুদ্ধ একসঙ্গে সংকট যেমন দেখাচ্ছে, একই সঙ্গে অপরচুনিটিও কিন্তু আছে। সুতরাং আমি আগ্রহী জানতে যে সচিব মহোদয় এখানে যেহেতু আছেন, ভেরি কিউরিয়াস যে ওনার আলোচনার মধ্যে যদি ওইটার একটা রিফ্লেকশন থাকে। কারণ আমরা মনে করি যে এই যুদ্ধ আমাদের জন্য সাংঘাতিক একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে সব দিক থেকেই। এবং ইমিডিয়েটলি সরকার ক্ষমতায় এসেছে, সরকার আসার পরে তাদের অনেক ধরনের ইলেকশন প্লেজেস আছে, কমিটমেন্ট আছে, তারা সেগুলোতে মনোযোগী হওয়ার আগেই কিন্তু একটা কি বলবো একটা জটিলতার মধ্যে, একটা সংকটের মধ্যে পড়ে গিয়েছে। সুতরাং এখানে একটা বড় ধরনের ধৈর্যের একটা পরিচয়, আমাদের সকলকে সেই বিষয়গুলো বিবেচনার মধ্যে নেওয়ার বিষয় রয়েছে। তো আমরা আশা করছি যে যেহেতু দায়িত্বপ্রাপ্ত সচিব এখানে রয়েছেন, আমাদের বিশাল সংখ্যক যে শ্রমিকরা বিদেশে, মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরবিতে রয়েছেন বা অন্যান্য দেশগুলোতে রয়েছেন, তারা আসলে খুবই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। কারণ তাদের সামনে কিন্তু এখন অনেক ধরনের ঝুঁকিও আছে। আমরা আশা করছি যে যুদ্ধের যে গতি প্রকৃতি হয়তো আরও দীর্ঘদিন মানে এটা বিস্তৃত নাও হতে পারে, কিছুটা কি বলবো যে স্বস্তি বা কিছুটা রেস্ট্রেন্ট হওয়ার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এবং আশা করব যে সেদিকে যদি যায় হয়তো আমাদের জন্য একটা ইতিবাচক পদক্ষেপ। তবে কিন্তু পরিস্থিতি মোকাবেলার জন্য আর কি কি করণীয় আছে, সরকারের তরফ থেকে পরিকল্পনা আছে, সে ব্যাপারে যদি আমরা মানে সরকারের কাছ থেকে জানতে পারি। তা আমি একটা বিরতিতে যাওয়ার আগে ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া, আপনি শুনলেন দুটো বিষয়, এটা আমারও আসলে জানতে ইচ্ছা করছিল যে আমরা আসলে তাৎক্ষণিকভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি, কিন্তু একটা টেকসই সমাধান, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই জায়গাটা আসলে কেমন একটু দিবেন। পাশাপাশি যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জটা নিয়ে একটু কথা বলুন। ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া, যে প্রশ্নটা আসলে সাংবাদিক জহিরুল ইসলাম করছিলেন, জহিরুল আলম, যে প্রথমত তাৎক্ষণিকভাবে একটা সমাধান তো আমরা নিলাম, একটা উদ্যোগ তো নিলাম, কিন্তু টেকসই বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আমরা নিচ্ছি কিনা, চ্যালেঞ্জ কি আসলে নিতে? আপনাকে আমি একটা পয়েন্ট বলি যে এই যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর থেকে আমরা এই যাবৎ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আমরা 4 বার মিলিত হয়েছি। আজকে সকালেও আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়রা সহ আমরা মিলিত হয়েছি এবং ওনার কাছ থেকে যে সমস্ত নির্দেশনা আমরা পেয়েছি সেই অনুযায়ী কাজ করছি। আমি আপনার মাঝে একটা কথা বলি যে আমাদের আজারবাইজানে, ইরান থেকে এসে আজারবাইজানে এসে আমাদের জড়ো হয়ে গেছিল 186 জন বাংলাদেশি প্রবাসী আমাদের ভাই বন্ধুরা যারা এসছেন, তাদেরকে চার্টার্ড ফ্লাইটে করে আমাদের বাংলাদেশে আনবার ব্যবস্থা করা হয়েছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করা হয়েছে। আপনি জানেন যে একটা ফ্লাইট চার্টার্ড করতে কত টাকা লাগে, সেখানে
এই মানবিক বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে, বা টাকার বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়নি। এরপর আরেকটা ফ্লাইট এসছে আপনার আমাদের 280 জন সৌদি আরবের দাম্মাম থেকে ফ্লাইটে, সেটাও একটা ফ্লাইট, বিশেষ ফ্লাইটে করে তাদেরকে আনা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, যেটা জহির ভাই বললেন, সত্যি ঠিক কথাই উনি বলেছেন যে আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাই বলেছেন যে আমাদের এই যে সংকটটা, এটা কিন্তু একটা সম্ভাবনার দ্বারও উন্মোচন করবে। সংকট আমরা স্বাগত জানাই না, কিন্তু এই সংকট থেকে একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। যেমন ধরেন এখন যে সমস্ত ডিস্ট্রাকশন হচ্ছে, এটা রিকনস্ট্রাকশনের জন্য কতগুলো লোকের প্রয়োজন হবে, তাদের এত লোকবল নাই। আমাদের এই লোকবল প্রস্তুত রাখতে হবে। আপনি জানেন যে আমাদের 110টা টিটিসি আছে, মানে ট্রেনিং ইনস্টিটিউট। সেখানের মধ্যে কনস্ট্রাকশন থেকে শুরু করে আমরা মিনিমাম 55টা ট্রেডে আমরা প্রশিক্ষণ দেই। সেই প্রশিক্ষণগুলোর মধ্যে কনস্ট্রাকশন যেমন আছে, তেমন অন্যান্য ট্রেডগুলো আছে। আমরা এখন যে টপ 11 কান্ট্রি আছে আমাদের, যেখানে আমরা করি, হ্যাঁ, সেখানে আমি ধরুন সৌদি আরবিয়া, আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, কুয়েত, বাহরাইন, জর্ডান, লেবানন, এই মালদ্বীপ, এই 11টার মধ্যে দেখেন আপনি 9টাই পড়ে গেছে কিন্তু যুদ্ধ পরিস্থিতির মধ্যে। তো এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা আপনি একটা প্রশ্ন করেছিলেন যে কি পরিমাণ লোক যায় বা আছে ওখানে, একদম সঠিক। 2004 থেকে আপনার জানুয়ারি 2004 থেকে আপনার 23 মার্চ 2026 পর্যন্ত আমাদের এখানে যে লোকবলের কথা বলা আছে, সেই লোকবল হচ্ছে যে আমাদের বিদেশে গেছে যত লোক, এই লোকটার মানে এদের সংখ্যা হচ্ছে 1,44,76,19 জন। মানে বাংলাদেশের বাইরে, কিন্তু মধ্যপ্রাচ্যের সংখ্যাটা জানি না। মধ্যপ্রাচ্যের এই সংখ্যা হচ্ছে, এখানে আমি যদি এটা যোগ করি, এটা তা আমরা বলতে পারবো। তো এখন আচ্ছা, আরেকটু বলবেন কি, মানে এই যে সংখ্যাটা বলেন, এটা মানে শুধু একটা পিরিয়ডের, মানে ওখানে স্টুডেন্ট ভিসা যারা গেছে তাদের সংখ্যাও কি আছে? না, স্টুডেন্টের কথা এখানে আসছে না, আমরা শ্রমজীবী। এখন আপনি কথা হচ্ছে এই যে আপনি প্রতি বছরে প্রায় 10 লক্ষ লোক যায় আমাদের। এখন 10 লক্ষ লোক গিয়ে 10 লক্ষ লোক স্থিত হয় না ওখানে। 10 লক্ষ লোক যাচ্ছে, তাদের কেউ আসছে, কেউ ছুটিতে আসছে, কেউ আর চাকরি করে না, আবার যায় আবার আসে, মোটামুটি 10 লক্ষের ভিতরে এটা থাকে। তো আমাদের এখন টার্গেট যেটা হচ্ছে, সেটা আমরা যে এই যে আপনি বললেন যে সংকট থেকে সম্ভাবনাটা, এটা আমরা এখন এরকম ব্যবস্থাটা আমরা করতে চাই। আমরা যেমন আগামী দিন 12টার সময় আমরা এই সমস্ত দেশের অ্যাম্বাসেডর এবং আমাদের যারা লেবার উইংয়ের লোকজন আছেন, তাদের সঙ্গে আমাদের জুমে মিটিং হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যে এই সংকট থেকে সম্ভাবনা তাদের কি কি আছে, এবং বিশেষ করে কনস্ট্রাকশন এবং অন্যান্য আনস্কিল লেবার এবং অন্যান্য লেবার তো আছেই, হোয়াইট কলারের অর্থাৎ প্রফেশনাল কীরকম যেতে পারে, সেই রকম সম্ভাবনাগুলিকে কীভাবে এক্সপ্লোর করা যায়, সেই বিষয়গুলো আলোচনা করার জন্য কালকে আমরা 12টার সময় জুমে মিটিং ডেকেছি আমাদের এমবেসির সঙ্গে এবং আমাদের লেবার উইংয়ের সঙ্গে। তাদের সঙ্গে কালকে কথা বলে আমরা একটা মানে যে আজকে রাত 12টার পর কালকে আগামী দিন 12টায়, মানে আজ 12টায় আর কি, দুপুরে। তো এখন আমরা একটা কর্মপরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীকে দিব সেই বিষয়ে। রাষ্ট্রদূতরা কি মানে সব দেশে নাকি না, এই মধ্যপ্রাচ্যে তাদের যেখানে সংকট আছে সেখান থেকে সম্ভাবনাটা কিভাবে আহরণ করা যায় সেইটা নিয়ে প্রধানমন্ত্রী বিশেষভাবে আমাদেরকে বলেছেন যে সেই বিষয়টা আপনারা দেখেন। সেই বিষয়টা দেখে আপনাদের টিটিসিতে যে সমস্ত ট্রেনিং লাগবে, দেশে যেই ধরনের ট্রেডের জন্য ডিমান্ড আছে, আপনারা সেইভাবে আপনাদের কর্মীদের প্রস্তুত করেন। সেটার জন্য আপনাদের কি করতে হবে, এই ট্রেনিং সেন্টার 110টা ট্রেনিং সেন্টারের যারা আসলে ট্রেনিং করাবেন তাদের দক্ষতার জায়গাটা কেমন, আর মনিটরিংটা বা কিভাবে হবে? তাদের দক্ষতার জায়গাটা তো অনেক ভালো, কারণ এই কারণে ভালো যে আমি তো তাকে ট্রেনিং দিয়েই, আমার ট্রেনিং দিয়ে কিন্তু দিলেই ওই দেশ নেয় না, ওই দেশ নিজে একটা পরীক্ষা নেয়, তাদের নিজের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর তারা যায়। এই জন্য আমি দাবি করতে পারি যে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলো ভালো ট্রেনিং দিচ্ছে, কারণ খুব বেশি মানে আমরা ফেল করার সংখ্যা নাই। যে ট্রেনিংটা আমরা দিচ্ছি, ধরেন আমি সৌদি আরবে কনস্ট্রাকশনের ট্রেনিং দিচ্ছি বা লোডিং বা আনলোডিংয়ের দিচ্ছি, তারা কিন্তু তাকামূলের মাধ্যমে তারা একটা পরীক্ষা নেয়, নিয়ে তারা উত্তীর্ণ হলে পরে তারা ওখানে নেয়। তো সেইভাবে ব্যর্থ হওয়ার সংখ্যা খুব বেশি আমাদের নাই। আমাদের ট্রেনিং সেন্টারগুলো ওয়েল ইকুইপড
এবং এরই মধ্যে আমাদের কিন্তু যে সমস্ত আমাদের যেগুলোকে আমাদের একটু ভারসাম্যহীনতা ছিল, যেখানে আমাদের অভাব ছিল, সেগুলো কিন্তু আমরা পূরণ করার চেষ্টা করেছি যন্ত্রপাতি দিয়ে। আচ্ছা, আমি এখানে একটু থামে আপনাকে। আমি মোটামুটিভাবে নির্দেশনা জায়গাগুলো আপনার কাছ থেকে কিছু পেলাম, আরও কিছু জানার চেষ্টা করব, এবং এরপরে যখন আপনার কাছে আসবে তখন দুটো বিষয় একটু জানবো। প্রথমত, আমাদের দিক থেকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমরা ঠিকঠাক করলাম, প্রশিক্ষণ দিয়ে মানুষদেরকেও ঠিকমতো মানে যোগ্য করে তুললাম, কিন্তু যারা আসলে এজেন্সি হিসেবে কাজ করবে রিক্রুটমেন্টের জন্য, তারা কতটা ঠিকঠাক কাজ করছে, সেখানে গলদ আছে কিনা সেটা কিভাবে দেখা হবে। এবং প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আইন 2026-এর খসড়া প্রণয়ন করা হয়েছে আমরা শুনতে পাচ্ছি, সেখানে কি আছে সেটা একটু জানার চেষ্টা করব। আমি এই ফাঁকে জনাব আখতারুজ্জামান বাচ্চু, আপনি কি আমাদেরকে বলতে পারেন যে প্রধানমন্ত্রী আপনাদেরকে কি কি নির্দেশ দিয়েছেন এই সংকটময় পরিস্থিতিতে, এবং আপনারা আসলে সেই নির্দেশনার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে কি ধরনের ব্যবস্থাপনা নিচ্ছেন, যেহেতু কঠিন একটা সময়? আপনি যথার্থই বলেছেন, দেশে কি সারা বিশ্বে এখন এই ইরান এবং ইসরায়েল যুদ্ধে একটি কঠিন পরিস্থিতি পার করছে, বাংলাদেশের ব্যতিক্রম না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই 28শে ফেব্রুয়ারি থেকে এই যুদ্ধটা চলছে, এরপর থেকে উনি নিরবচ্ছিন্নভাবে সব সংশ্লিষ্ট, এখানে সিনিয়র সচিব মহোদয় আছেন, উনি যথার্থই বলেছেন, ওনাদেরকে এবং আমাদেরকে যে উনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত নির্দেশনা দিয়ে যাচ্ছেন, এবং আমরা ইতিমধ্যে সরকারের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, হটলাইন খোলা হয়েছে, এবং দেশে ফিরিয়ে আনার পরিস্থিতি, যে কোনো পরিস্থিতি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং যদি কেউ মারা যান তাদের ক্ষতিপূরণ এবং পরিবারের দায় দায়িত্ব নেওয়া হচ্ছে, এবং তাদের সন্তানদেরকে লেখাপড়া সহ সব ধরনের দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন এইটা আপনারা যেটা বলেছেন যে একটা এই যুদ্ধ পরিস্থিতিটা আসলে এটা কারো কাম্য না, কিন্তু এটা তো আমাদের আসলে এর মধ্যে নাই। তবে এই পরিস্থিতিটা আমাদের মোকাবেলার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, মাননীয় প্রধানমন্ত্রী সব ধরনের নির্দেশনা দিয়েছেন। উনি দেখেন যে আজকেও উনি কিন্তু সেই সকাল 9:01 অফিসে গিয়েছেন, 1:45 উনি অফিস থেকে বের হয়েছেন। উনি নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন প্রবাসী এবং দেশে যারা আছেন সবার দেশের অগ্রগতি উন্নয়নে কাজ করার জন্য। এখন এই সংকট মোকাবেলার জন্য উনি সব ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন। আমরা সেভাবে প্রবাসীদের সাথে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন দূতাবাসের সাথে যোগাযোগ রাখা হচ্ছে, আন্তঃমন্ত্রণালয় মিটিং হচ্ছে, এবং সিনিয়র সচিব মহোদয় বলেছেন জুম মিটিং হচ্ছে। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি, আমরা আমাদের এলাকায় যারা আছেন, যেসব প্রবাসীরা আছেন, তালিকা প্রণয়ন করছি। সরকারি যারা ইউনো মহোদয় আছেন, অন্যান্য যারা আছেন, সরকারের যত কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন, তাদের সাথে আমরা মিটিং করছি। মিটিং করে সব তথ্য উপাত্ত তাদেরকে নিয়ে আমাদের উপজেলা বফরগ উপজেলা পৌরসভা পাগলা থানায় কতজন আছেন এবং কে কোন দেশে আছেন, কি পরিস্থিতিতে আছেন, তাদের সাথে আমরা নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছি, এবং যে কোনো পরিস্থিতিতে আমরা আশ্বস্ত করছি। আপনি এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যা যা করছেন সেগুলো বললেন, এরপরে যখন আপনার কাছে আসবে তখন আলোচনার পরিধিটা আমরা একটু বাড়াতে চাই এভাবে যে আমরা আসলে একটা টেকসই সমাধান খুঁজছি, যেটা আসলে জহিরুল সাংবাদিক খুব চমৎকার করে বলছিলেন। সেই জায়গা থেকে আপনাদের জনপ্রতিনিধি হিসেবে কিছু দায়িত্ব আছে, বোধ করি সেই জায়গাটা নিশ্চয়ই আপনারা এর মধ্যে অ্যাড্রেস করেছেন। তার ভিতরে একটা হচ্ছে যে কী পরিমাণ মানুষ আপনাদের ওই জায়গা থেকে যোগ্য হয়েই বিদেশে যেতে পারছেন, অর্থাৎ শুধুমাত্র টাকার লোভে পড়ে আদম ব্যবসায়ীদের হাত ধরে প্রতারিত না হয়ে একটা যোগ্যতা নিয়ে তারা কী পরিমাণ যেতে পারছেন, সেদিকে আপনাদের নজরটা কেমন, এটা নিয়ে একটু কথা বলবো। তার আগে জরুরি একটু যুক্ত করবেন আপনি, মানে আমাদের এয়ারপোর্টে যখন আমরা বাইরে থেকে উন্নত দেশ থেকে এখানে নামার পর একটু হতাশ হয়ে যায় ম্যানেজমেন্ট দেখে, তাই না? যে এখানে কিছু ট্রলির সমস্যা আছে, যারা বয়োজ্যেষ্ঠ বাবা মা কিংবা আরও প্রবীণ যারা, তাদের জন্য যে হুইল চেয়ার, সেই হুইল চেয়ারের সাপোর্টও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। বেল্টের মধ্যে ব্যাগ ঘুরছে, আমরা 4-5টা ব্যাগের জন্য 1.5 থেকে 2 ঘন্টা কেবল বসেই আছি। মানে এই সমস্ত ব্যাপারগুলো তো একটু নজর দেওয়া প্রয়োজন। যদিও এখন অনেকগুলো সংস্থা আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা রয়েছে, কোনো সাজেশন তো যেহেতু সচিব মহোদয় এখানে আছেন, আসলে এই আলোচনাটি এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু দীর্ঘদিনের, এবং আমি মনে করি এটা একটা রুচির সংকট। আসলে মানে এটা কোনো ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু না। আপনি এয়ারপোর্টে যে কথাগুলো বললেন যে এখানকার মানে সার্ভিস প্রোভাইডিং যে মানসিকতা, এটার জন্য খুব বেশি কি বলবো যে বিশাল কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই। শুধুমাত্র প্রয়োজন হচ্ছে যে আপনার একটা সদিচ্ছা
সদিচ্ছা। যে আপনি এয়ারপোর্ট ম্যানেজমেন্টটা যাতে সুষ্ঠুভাবে শৃঙ্খলার সঙ্গে মানে করবেন, এই সিদ্ধান্তটি যথেষ্ট। আমি মনে করি যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন যখন এসেছে, এই ছোট ছোট দেখেন কিছু স্মল স্টেপস কিন্তু আমাদেরকে কিন্তু আপ্লুত করে ফেলেছে। কি অনারেবল প্রাইম মিনিস্টার তার যে সময়ানুবর্তিতা, উনি টাইমলি অফিসে যাচ্ছেন, উনি দীর্ঘ সময় কাজ করছেন, উনি সাশ্রয়ের কথা বলছেন, উনি পায়ে মানে হেঁটে অল্প দূরত্বে জায়গায় হচ্ছেন, উনি নিজের ভেহিকেল ইউজ করছেন, উনি নিজের তেল ব্যবহার করছেন। দিজ আর ভেরি স্মল এক্সাম্পলস, কিন্তু ইট গিভস এ হিউজ বুস্ট এবং মোটিভেশন সোসাইটিতে। তা এখন এয়ারপোর্টের কথা যেটা আপনি তুললেন, আমি এটাকে রিলেট করার জন্য কথাগুলো বললাম। এয়ারপোর্টে যে তুললেন, এয়ারপোর্টে পরিচ্ছন্ন রাখা, এয়ারপোর্টে দালালদের দৌরাত্ম্য কমানো, এয়ারপোর্টে ট্রান্সপোর্ট সার্ভিসকে একটু আধুনিকায়ন করা, কিছু ট্রলি বাড়িয়ে দেওয়া, সেখানকার কি বলবো যে কর্মীদেরকে আরো দক্ষ করে তোলা, এগুলো তো বিশাল কোনো ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার নয়। আপনি সারা বাংলাদেশকে অনেকভাবে কিন্তু আপনি আধুনিকায়ন করতে পারেন, কিন্তু আপনার গেটওয়ে হচ্ছে এয়ারপোর্ট। এবং সেখানে আপনার এই রেমিটেন্স যোদ্ধারা এখানে এসে অবতরণ করছে, এখান থেকে বিদেশে যাচ্ছে। যদি তাদের জন্য আপনি একটা কমফোর্টেবল একটা গেটওয়ে করতে পারেন, তাহলে এটা সারা বিশ্বে একটা নতুন একটা বার্তা দিবে। একই সঙ্গে এই রেমিটেন্স যোদ্ধা শুধু মুখে বলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনি দেখেন আজকে কি পরিমাণ ক্রাইসিস ফিল হচ্ছে আমাদেরকে, যে মধ্যপ্রাচ্যে ওনারা যদি আপনার কর্মহীন হয়ে পড়েন, যদি তাদেরকে ফেরত আসতে হয়, তাহলে টোটাল ইকোনমি উইল বি জিওপার্ডাইজড। তো এইটা চিন্তা করে আমাদেরকে শুধুমাত্র ওই কর্মীদেরকে নয়, তাদের পরিবারকেও, দেশে যারা আছে তাদের পরিবারকেও তো ইমিডিয়েট কিন্তু সুরক্ষা দেওয়ার কথা ভাবতে হবে। তাদেরকে নানাভাবে সামাজিক সুরক্ষার মধ্যে আনতে হবে, যাতে করে তারা কমফোর্ট পায়। সরকার তাদেরকে যে এক্সট্রা মনোযোগ দিচ্ছে এবং তাদের প্রতি যে তার একটা কেয়ার রয়েছে, এটা যাতে প্রকাশিত হয়। তারা সময়ে দুর্দিনে কিন্তু তারা এটা চায় সরকারের কাছে। আমি মনে করি যে এগুলো কিন্তু খুব বড় ধরনের কোনো সিদ্ধান্ত না, এগুলো শুধুমাত্র সদিচ্ছা এবং একটা কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা আমাদের এই কর্মীদেরকে রেসপেক্টফুলি ট্রিট করব। আপনি দেখেন ইন্টারিম গভর্নমেন্টের সময় মুখে কিন্তু বলা হয়েছে যে তাদের জন্য একটা কর্নার করা হয়েছে, তাদের জন্য চা কফির ব্যবস্থা করা হয়েছে। এগুলো কিন্তু লোক দেখানো ব্যাপার। যদি আপনি জেনুইনলি, যদি আপনার গুড ইন্টেনশন থাকে, তাহলেও তাদেরকে কিন্তু আপনি সম্মানের সঙ্গে ট্রিট করতে পারেন। এবং এটা আমি মনে করি যে নতুন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এই পদক্ষেপগুলো কিন্তু তাদের জনগণের কাছে তাদের অ্যাকসেপ্টেন্স অনেক বাড়িয়ে দেবে, এবং সেটা সম্ভব। আরেকটা বিষয় যেটা বললেন, সচিব মহোদয় বলেছেন, যেটা আমি শুরুতে বলছিলাম, যে স্মল ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য তারা ইমিডিয়েট ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যেগুলো করছেন, এগুলো হয়তো বা আরও বিস্তৃত করা যেতে পারে, সেগুলো তারা করবেন। কিন্তু লং টার্ম যে প্ল্যানিংগুলো করছেন, এটাতে কিন্তু আমি নিজেও মানে কি বলবো যে আগ্রহী হয়ে উঠছি, যে ইয়েস, সামনের দিনগুলোতে আমরা যদি এই সংকটকে কেন্দ্র করে ভবিষ্যৎমুখী যদি পরিকল্পনা প্রণয়ন করি, আমাদের বিশাল শ্রমবাজারের কিন্তু চাহিদা, মানে কি বলবো, হাতছানি রয়েছে। এবং একই সঙ্গে শুধু মধ্যপ্রাচ্য না, এই সংকট, মধ্যপ্রাচ্যের সংকট কিন্তু আমাদেরকে নতুন বাজার খোলার ব্যাপারে সিরিয়াস করে তুলবে। আমাদেরকে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারগুলোতে, ইউরোপের বাজারগুলোতে, আফ্রিকান ইয়াতে, মানে কোনো যদি শ্রমবাজার থাকে, সেসব জায়গাগুলোতে কিন্তু আমাদের, আমি মনে করি যে প্রবাসী কল্যাণ, প্রত্যেকটা সংকট সমাধানের জন্য আমাদের যে ব্রেইনস্টর্মিং হয়, সেখান থেকে অনেক অভিজ্ঞতা আমরা পাই, অনেক সমাধানের পথ খোঁজা যায়। অ্যাবসলিউটলি, এটাকে শুধু হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটা থেকে নতুন সম্ভাবনা, দিগন্ত উন্মোচিত হবে, এটাই আমি মনে করি। আমি ডক্টর যেটা বললেন, আমি একটু এয়ারপোর্টের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি। এয়ারপোর্ট ব্যাপারটা কি? এয়ারপোর্টটা তো আমার মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো প্রতিষ্ঠান না, এয়ারপোর্টটা সিভিল এভিয়েশনের। কিন্তু তারপরও কিন্তু আমার 176 জন লোক আমার প্রবাসীদেরকে সহযোগিতা করার জন্য ওখানে আছেন। এবং একটা লাউঞ্জ করা হয়েছে, যেটা আপনি ভিআইপিদের লাউঞ্জের মতো লাউঞ্জ। সেখানে আপনি খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক আপনার কম টাকায় সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে আপনি এখন বলতে পারেন সার্ভিসের মান অনুযায়ী। আমি একটু জাস্ট সরি ফর ইন্টারাপশন, আপনার অধীনস্থ নয়, কিন্তু সিভিল এভিয়েশনকে কিন্তু আপনারা কিন্তু তাদের উপর চাপ সৃষ্টি করতে পারেন, কিন্তু এটার সঙ্গে আমাদের সামগ্রিক জাতীয় স্বার্থ জড়িত। কিন্তু আমি মনে করি যে রিলেটেড সবগুলো মন্ত্রণালয়ের উচিত হবে যে এয়ারপোর্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে সার্বিকভাবে জোরালো প্রচেষ্টা চালানো। ওই যে আমি বললাম যে আমাদের লোকগুলোর ব্যবস্থা করা হয়েছে, ওখানে লাউঞ্জ করা হয়েছে, সেটা তো তাদের সঙ্গে সমন্বয় করেই, এবং এই যে দাম কমানো হয়েছে সেটা বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় করে, আমাদের পারস্পরিক সমন্বয় আছে বলেই কিন্তু আমরা এতটা এই এয়ারপোর্টে আমাদের অবস্থান সুদৃঢ় করতে পেরেছি। এবং আমি আপনাকে আহ্বান জানাবো যে আপনি এখন যান, এই সরকারের আমলে আপনি একটু হলেও
উন্নত অবস্থা দেখতে পাবেন। আর আরেকটা সংকটের কথা এবং সম্ভাবনার কথা যেটা বলছিলেন জহির ভাই, সেটা আমি বলি যে আমাদের এই ট্রেনিং আমরা টিটিসিতে দিচ্ছি, সেটা আমি একটা বললাম আপনাদের, এবং আমরা প্রস্তুতি নিব তাদের ডিমান্ড অনুযায়ী আমরা প্রস্তুত করবো, আমাদের করবে। কিন্তু আপনি কখনো শুনেছেন যে কোনো ব্যাংক কোনো ঋণ দিচ্ছে কোনো ধরনের জামানত ছাড়া? এটা আমিও এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসবার আগে আমি জানতাম না। আমাদের প্রচার এত কম যে আমাদের এখানে যত ভালো কাজ হয় প্রচার ততটা হয় না। সেই জন্য আমি যে আজকে আসলাম এটারই একটা কিন্তু অংশ। মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আজকেও বলেছেন যে আপনাদের এত ভালো কাজের কিন্তু কোনো প্রচার নাই, উনি নিজে বলেছেন। আমি আজকে জানতে পারলাম যে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসা এই জাপানে যারা যেতে চায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত। 10 লক্ষ টাকা দিচ্ছে, মানে কিসের এগেইনস্টে দিচ্ছে? আপনি তার কাছ থেকে কি নেওয়া হচ্ছে জানেন? তার কাছ থেকে একটা চেক নেওয়া হচ্ছে 10 লাখ টাকার বা 3 লাখ টাকা নিলে 3 লাখ টাকা, তার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই এটা দিচ্ছে বিনা জামানতে এই টাকা তাকে দেয়া হচ্ছে। তো এটা আপনি এবং এটা তার অ্যাকাউন্ট থেকে একটা বিএফটিএন এর মাধ্যমে তার যেখানে সে ওখানে তার লিভিং এক্সপেন্সেস অথবা টিউশন ফি যাবে সেখানে চলে যাবে। এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এই ব্যবস্থাটা করব আমাদের প্রবাসী ব্যাংকের বিষয়ে। আর আপনি যেটা বললেন আমাদের যে সমস্ত প্রবাসী বন্ধুরা নিহত হয়েছেন এবং তাদের পরিবারের কেউ আহত হয়েছেন, তাদেরকে প্রবাসীদের কেউ যদি প্রথমে আমাদের মরদেহ এখানে আসে, আমরা প্রথমে তাদেরকে 35,000 টাকা দেয় শুধু দাফন কাপড়ের জন্য, তারপর তাদের 3 লাখ টাকা দেয় তাদের পরিবারকে, এবং পরে তার এই মৃত্যুর কারণ হিসেবে এটা চিহ্নিত করে আমাদের যে লিগ্যাল এইড আমরা সেটা দিই আমাদের এমবেসি থেকে। আপনি শুনেন, এক কথা শুনলে আপনি আশ্চর্য হবেন, আগের মাসে আমরা গেছিলাম সিলেটে, একটা পরিবার কম্পেনসেশন হিসেবে 99 কোটি টাকা পেয়েছে সৌদি আরব থেকে। আচ্ছা, এটা আমি একটু পরিষ্কার করবেন, এই জায়গাটা একটু পরিষ্কার হওয়া বোধহয় জরুরি। মানে আমরা প্রবাসীদের জন্য যে এই ফ্যাসিলিটিটা দিচ্ছি, এটা ক্যাটাগরি ওয়াইজ কারা? মানে প্রবাসী বলতে যারা আসলে চাকুরি নিয়ে সেখানে গেছেন, নাকি যারা শুধুমাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে গেছেন? না, আমরা দু ধরনের কথা বলছি আপনাকে। যারা আসলে শ্রমিক শ্রেণী, যাদেরকে আমরা আসলে রেমিটেন্স যোদ্ধা বলছি, সে মানে বেশিরভাগ মানুষ আমরা বিএবিটির টিকিট নিয়ে যায়, বিএবিটির কার্ড নিয়ে যায়, আর এখন কিছু মানুষ যায় বিএবিটির কার্ড ছাড়া। তো এখানে 2 ধরনের ব্যবস্থা আছে। আমরা ওয়েজার্নার্স বোর্ড বিএবিটির কার্ড নিয়ে যারা যায় তাদেরকে সাহায্য করি, আর যারা বিএবিটির কার্ড নিয়ে যায় নাই তারা তো মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে কার্ড নিয়ে যায় নাই বলে তো সে বাংলাদেশের মানুষ হিসেবে বিচ্ছিন্ন হয়ে যায় নাই। এখন সে তো আমার নারীর টানের মধ্যে সে বন্ধনে আবদ্ধ আছে, তাকে তো আনতে হবে। তখন আমি রেভিনিউ ফান্ড থেকে তাকে আনার ব্যবস্থা করি। আর আপনি যেটা বলেছেন যে মরদেহ আনার ব্যাপারে আগের হ্যাসেলগুলো একেবারে আমি বলি যে এখন নাই বললেই চলে। কারণ কি জানেন? কারণ ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি বলছি যে আমাদের লেবার উইংয়ের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটা আমি ফলো করি। সে যখন বলে যে ওখানে এরকম ক্যাজুয়ালিটি হয়েছে, আমি তখনই বলি যে টাকার সংস্থান আছে কি নাই, বলে যে আছে, আর না থাকলে বলে যে কালকে অধিযাচন পাঠাও এবং লাশ আনার ব্যবস্থা করো। আপনার 2 দিনের ভিতরে লাশ আসবার ব্যবস্থা হয়, এবং টাকার জন্য 1 দিন অপেক্ষা হয়েছে এমন কোনো দৃষ্টান্ত নাই। চমৎকার। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যেমন একটু আগে আপনি সিভিল এভিয়েশন কথা বললেন, একই সঙ্গে ধরেন এটা হয়তো রিলেটেড উইথ দি ফরেন মিনিস্ট্রি, কিন্তু প্রবাসী কল্যাণের সঙ্গে তো এটা একেবারে মানে কি ইন্ট্রিকেটলি রিলেটেড, হ্যাঁ, ভেরি মানে ক্রিটিক্যালি রিলেটেড। প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা ধরনের এমবাসি রিলেটেড সাফারিংসের সম্মুখীন হয়, ভিসা সংক্রান্ত, রিনিউয়াল সংক্রান্ত, এবং যে একটা সমস্যার সমাধানের কথা আপনি বলেছেন যে তারা মরদেহ পাঠানোর ক্ষেত্রে, কিন্তু ওভারঅল সার্ভিস রেন্ডারিংয়ের ক্ষেত্রে এখনও কিন্তু আপ টু দ্য মার্ক কোনো কি বলবো যে অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমরা পাই না শ্রমিকদের কাছ থেকে, বা আমাদের যারা শ্রমজীবীরা সেখানে বিভিন্ন দেশে আছেন তারা এখনও কিন্তু বলেন যে এমবাসির হয়তো বা তাদের জনবলের সংকট আছে, কিন্তু সার্ভিস কিন্তু এখন আপ টু দ্য মার্ক না। এই ব্যাপারে আপনারা কি? আমি সেটাই মনে করি, জনবলের সংকট প্রধান সংকট। আর এর মধ্যে আপনি ধরেন মানুষ হিসেবে তো সকল মানুষ সমান না, এর মধ্যে ভালো মানুষ মন্দ মানুষ, যেমন আমাদের প্রবাসীদের মধ্যেও আছে, আমরা যারা সার্ভিস দিই তাদের মধ্যেও আছে। তো সেটা আমরা মেনেই আমাদের দেশের মানুষ হিসাবে সেটা মেনেই আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা
সর্বোত্তম সেবাটা তাদের দিতে চাই, কিন্তু আমাদের লোকবল লেবার উইংয়ে এবং ডিপ্লোম্যাটিক উইংয়ে মিলে এত কম যে আমাদের ধরো 10 লক্ষ লোক যেই দেশে আছে সেই দেশে আমাদের 5-7 জন লোক আছে যারা এই সার্ভিস দেয়। এটা বুঝেন যে কতটুকু সম্ভব সেটা দেওয়া। তারপরেও এখন অটোমেশন হওয়ার কারণে, আমাদের ওএপি হওয়ার কারণে আমরা অনেক দ্রুত তাদের কাছে পৌঁছতে পারি। হুন্ডি ডিসকারেজ করার ব্যাপারে কি করছেন আপনারা? এখন আমাদের কাছে তো হুন্ডি ডিসকাস করার জন্য তো আমরা তাদেরকে প্রণোদনা দিচ্ছি। আপনি দেখেন যে মার্চ মাসে হাইয়েস্ট রেমিটেন্স এসছে $3 বিলিয়ন মার্কিন ডলার। এরকম মানে আমার যে ফ্লো এখন আছে, এখন যে আপনার যুদ্ধ, তাও কিন্তু আমার কিন্তু রেমিটেন্সের ফ্লো কিন্তু কমে নাই। তো সুতরাং আমি যদি ওইটাকে অ্যাড্রেস না করতাম হুন্ডিকে, তাহলে আমার তো রেমিটেন্সের পরিমাণ এত বেশি বাড়তো না। এটা দ্বারাই আপনি একটা ইয়ার্ড স্টিক পান যে আমার নিশ্চয়ই আমি হুন্ডিকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছি যে আমার প্রপার চ্যানেলে টাকা বেশি আসছে। আপনি হাইয়েস্ট বাংলাদেশের ইতিহাসে হাইয়েস্ট রেমিটেন্স আসছে মার্চ মাসে 3.1। আরেকটা যদি আপনাকে পেয়ে গেছে, মানে যে লেবার সেন্ডিং যে সিন্ডিকেশনের কথা শুনি আমরা, এইটা কিভাবে অ্যাড্রেস করতেছেন? কোনখানের সিন্ডিকেশন আপনি বলছেন? মানে ধরেন মালয়েশিয়ার কথা বলা হয়, বা বিভিন্ন কান্ট্রি স্পেসিফিক যে একটা গোষ্ঠীরা এটাকে নিয়ন্ত্রণ করে। আমি আপনাকে একটা কথা বলি, এই যে লেবার পাঠানোর মানে লেবার বা কর্মী পাঠানোর, আমরা লেবার বলতে চাই না, তাদের যে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের পাঠানোর ম্যান পাওয়ার, আমাদের ম্যান পাওয়ার, আমি অ্যাজ আমাদের এখানে কোনো সিন্ডিকেট নাই। আপনি একটা দেশ তার একটা সিস্টেম FWCMH আছে, ধরেন এই যে আপনার মালয়েশিয়ায়, সেটার নাম দিয়েছে সিস্টেম, আর আমরা এটার নাম দিয়েছি সিন্ডিকেট। আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছি যে ওর সিস্টেমের মধ্যে আপনি কাজ করতে হবে যদি আপনি লোক পাঠাতে চান। আমাদেরকে যে তারা নামও উল্লেখ করে দেয় যে অমুক 21টা কোম্পানি যারা রিক্রুটমেন্ট এজেন্সি হিসেবে কাজ করে। রিসিভিং এন্ডে যিনি আছেন, যিনি লোক নেবেন, তার শর্ত কিন্তু আমরা মানতে হয়। আপনি যদি লোক পাঠাতে চান আর আপনি যদি অভিমান করেন যে আপনি যে শর্ত দিলেন এই শর্ত আমি মানি না, আরো 5টা দেশ মানি না, আমি মানি না, সেই ক্ষেত্রে তো আপনি লোক পাঠাতে পারবেন না। আরো 5টা যে দেশ মানে সোর্স কান্ট্রি আছে, তারা যদি মানে আপনারও মানতে হবে। এখন ধরেন যে সিস্টেমটা তারা চালু করেছে, সেই সিস্টেমের মধ্য দিয়ে আপনার যেতে হবে। আপনি যদি যেতে পারেন না বলে 31শে মে থেকে আপনার এই মালয়েশিয়া বন্ধ। এখন আপনি সিন্ডিকেট বলে সেটাকে বলছেন, আপনি যত কিছুই হোক না কেন, আপনার কিন্তু প্রাণশক্তি হচ্ছে আপনার এই যে রিক্রুটিং এজেন্সি। আচ্ছা, আমি এই পর্যায়ে একটা বিরতিতে আমাকে যেতেই হচ্ছে। আমি এখান থেকে আলাপটা করব, মানে সিন্ডিকেটের ব্যাপারটা পরিষ্কার করা খুবই জরুরি, কারণ আমরা দীর্ঘদিন ধরে প্রবাসীদের আপনাকে আমি অনুরোধ করি যে আমি বললাম যে রিক্রুটিং এজেন্সি ছাড়া আপনার লোক পাঠানোর কোনো ব্যবস্থা নাই। একটা ব্যবস্থা ছোট্ট আছে, সেটা হলো আমাদের BOSL, যেটা সরকারি প্রতিষ্ঠান। সেটার কিন্তু সক্ষমতা অতটা নাই যতটা লোক আমরা পাঠাই। সেই ক্ষেত্রে আমরা কনফিডেন্সে নিতে হয় আমাদের এই রিক্রুটিং এজেন্সিগুলোকে। এখন আপনি বলছেন রিক্রুটিং এজেন্সিরা অনেক সময় তো ভালো কাজ করে না, তাদের অনেক দুর্নাম হয়, কিন্তু তৎসত্ত্বেও তাদেরকে তো আপনি বাদ দিতে পারবেন না, তাদের হ্যান্ডেল করতে হয়। এটাই জানার চেষ্টা করবো, মানে আমি আপনাকে নাম ধরে বলতে পারি এই কোন কোন এজেন্সিগুলো আসলে এরকম বিভিন্ন সময় বিতর্কের মুখোমুখি হয়েছেন, এবং তাদের মধ্যে কিছু কর্মকর্তা দুর্নীতির কারণে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। তার মানে ঘটনা ঘটে যাওয়ার পরে শাস্তিগুলো আসছে, যেটা সাংবাদিক জরুল আলম খুব চমৎকার করে বলছিলেন যে সিন্ডিকেটের প্রশ্নটা তখন আসে, প্রিভেন্টিভ মেজার্সগুলো নাই। হ্যাঁ, আমি এটা নিয়ে একটু কথা একটু বলে রাখি। আখতারুজ্জামান বাদশা, আপনি কিন্তু এই আলোচনায় পুরোটা সময় জুড়ে আছেন। যে কোনো মতামত কিংবা আপনার দিক থেকে যদি কোনো বক্তব্য থাকে, আপনি শুধু হাতটা নাড়বেন, আমি আপনার কাছে চলে যাব। আপাতত আমি একটু ডক্টর নিয়ামতুল্লাহ, আপনি এই ব্যাখ্যাটা একটু দেবেন যে সিন্ডিকেটের কথা আমরা শুনতে পাই, এবং সেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে শিরোনামে দেখি, শুধু আমাদের এখানে না, আমরা বাইরের দেশে গণমাধ্যমেও প্রবাসীদের নিয়ে বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সির সিন্ডিকেট শব্দটা আমরা শুনি। মানে চিত্রটা আসলে কেমন? এবং সিন্ডিকেট আপনি শোনেন, আপনি সিন্ডিকেট কোথায় শোনেন না? আপনি সব জায়গায়, কিন্তু বাজারের সিন্ডিকেটও শোনেন, আপনি লবণের সিন্ডিকেটও শোনেন, আপনি খেজুরের সিন্ডিকেটও শোনেন, কিন্তু এই ক্ষেত্রে হয়তো আপনি সিন্ডিকেট শোনেন, কিন্তু আমি এখানে সিন্ডিকেট দেখি না। আমি যেটা বলছি যে আমাদের এখানে যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে, তারা যদি সিন্ডিকেটে অন্তর্ভুক্ত হয়, তারা যদি কোনো নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড করে, সেটার জন্য আমাদের অভিবাসন আইন এবং বিধিমালা অনুযায়ী যা করণীয় আছে
তাকে শাস্তি দেওয়ার জন্য আমার অনেকগুলো ব্যবস্থা আছে, কমপক্ষে 5টা ব্যবস্থা তাকে আছে শাস্তি দেওয়ার জন্য। তাকে আমি আপাতত স্থগিত করে দিতে পারি তার লাইসেন্সকে আমি লক করে দিতে পারি, তার লাইসেন্সকে আমি 3 মাসের জন্য 2 মাসের জন্য হেল্ড করে দিতে পারি, তাকে জরিমানা করতে পারি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা জরিমানা করতে পারি। যা আমার নজরে আসে তাকে কিন্তু একটা নিয়মের ভিতরে রাখার মতো ব্যবস্থা আমার মন্ত্রণালয়ে আছে, কিন্তু কতটা আমার নজরে আসে সেটা আপনি বলতে পারেন। সেটা নজরে বেশি আসে না এই কারণে যে আসলে নজরে আসার মতো যেই প্রক্রিয়াটা আমার দরকার সেই প্রক্রিয়াটা নাই, কারণ আমাদের এত লোকবল নাই, লোকবলের অভাব আছে, পদ্ধতির অভাব আছে। এখন যেমন আমার বিএমইটিতে দুর্নীতিটার অত বেশি আপনি চাউর হবে কথা শোনা যাবে না। কেন শোনা যাবে না? কারণ ওখানে একটা অটোমেশন করা হয়েছে, ওইপি, যেটা ওভারসিজ মানে এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম, সেটার মাধ্যমে আপনি অটোমেটিক্যালি সেই কাজটা করতে পারছেন। আর আরেকটা জিনিস আপনি একটা অভিযোগ পাবেন যে লোকজন থেকে টাকা বেশি নেওয়া হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, কত বেশি নেওয়া হচ্ছে? কোন দেশ থেকে কত টাকা বেশি নেওয়া হচ্ছে? যেখানে আপনার কোনো অভিবাসন ব্যয় গত সরকার, মানে গত সরকার বলতে আমি ইন্টারিম সরকারকে বলছি না, এর আগের সরকার যারা 16 বছর 17 বছর ধরে দুঃশাসন চালিয়েছে সেই সরকারের কথা বলছি, সেই সরকার কোনো অভিবাসন ব্যয় কোনো দেশের জন্য নির্ধারণই করে যান নাই। এখন আমি যদি বলি আপনাকে যে সৌদি আরবে এত টাকা সে বেশি নিচ্ছে, তাহলে কত টাকা বেশি নিচ্ছে, অভিবাসন ব্যয়টা কত আপনি নির্ধারণ করেছেন সরকারি? আমাদের বেসিকটাই জানি না। আপনি জানেন না মানে নাই সেটা। এখন আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে স্যার, আমরা এটার আওতায়, এই আইনের আওতায় আমরা সকল দেশের জন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করে দিতে চাই, যাতে আমরা বলতে পারি যে আমার অভিবাসন ব্যয় হচ্ছে 3 লাখ টাকা, তুমি 1 লাখ টাকা অমুক লোক থেকে বেশি নিয়েছো, তুমি অপরাধ করেছো। এখন তো আমি তো বলতেই পারি না যে তুমি কত টাকা বেশি নিয়েছো, তাকে তো আমি বলতে পারি না। এটা খুব চমৎকার। একটা কেস স্টাডি কি শেয়ার করতে পারি, তাতে করে যদি আপনার কাছ থেকে একটা সমাধান আসে? সেটা হচ্ছে যে একজন ব্যক্তি, তিনি বিদেশে কাজ করতে যাবেন, প্রসেস মানলেন এবং একজন আদম ব্যবসায়ীর প্রলোভনে তিনি পড়লেন। ধরা যাক তিনি আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমেই গেলেন, যাওয়ার পর তিনি হয়তো সেই জায়গাটাতে আর প্রতিষ্ঠান থেকে বেতন পাচ্ছেন না এবং মানবেতর জীবনযাপন করছেন, এবং দিন শেষে তিনি আসলে ওই কাজের থেকেই চাকরিচ্যুত হলেন বা তিনি আর কাজ করে সেই টাকাটা পাচ্ছেন না। এই যে প্রতারিত হলেন কিংবা ভোগান্তির শিকার হলেন, তাদের জন্য আসলে আপনারা কি করবেন? এটা যখনই আমার কাছে রিপোর্ট হবে, আমার কাছে রিপোর্ট করার জন্য তাকেও কিন্তু যখন তার পিডিও হয়, যখন তিনি যান, তখন তাকে কিন্তু কতগুলো নাম্বার দিয়ে দেওয়া হয়, এমবেসির নাম্বার, হটলাইন, আমাদের নাম্বার, কোথায় আপনি অভিযোগ করবেন। আপনি ধরেন এয়ারপোর্ট একজন গেল, তাকে নিতেই আসতো না কেউ, তাহলে সে কোথায় ফোন করবে, কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, এগুলো তাকে সব বলে দেওয়া হয়, কাগজ দিয়ে দেওয়া হয়। তার যদি চৈতন্য থাকে তাহলে সে একটা ব্যবস্থা করবে। আমাদের নজরে আসা মাত্রই আমরা এটার ব্যবস্থা করি। যেমন আমাদের কতগুলো সেফ হোম আছে, আমরা ওখানে নিয়ে যাই তাদের, অথবা আমরা আমাদের যে লিগ্যাল এইড আছে সেটা দিয়ে তাদের সাহায্য করি, মামলা মোকদ্দমা করি। আমি আপনাকে বললাম তো, একটা কম্পেনসেশন আমরা পেয়েছি 99 কোটি টাকা, 99 কোটি। আমি ডিসি সাহেবকে বলছিলাম যে আমার মনে হয় এটা লক্ষ্য হবে, সে বলেছে স্যার না, এটা কোটি, 99 কোটি টাকা পেয়েছে একজন এই কম্পেনসেশন আমরা মামলা করার কারণে। তো যাই হোক, আমি সেটা আপনাকে বলি। আচ্ছা, আর একটা বিষয় যদি এখানে আলাপের সাথে যুক্ত করেন, মানে যারা আসলে গ্রামীণ প্রেক্ষাপটে প্রান্তিক অঞ্চলে দারিদ্র সীমার নিচে থাকা মানুষ, তারা খুব দ্রুত প্রলোভনের মধ্যে কেউ পড়ে যান। হ্যাঁ, এই কারণে তো আদম ব্যবসাটা টিকে আছে। তো এই প্রলোভনে পড়ে কেউ যদি দেশের বাইরে যায়, গিয়ে তখন বুঝতে পারে যে তিনি আসলে কমপ্লিটলি প্রতারিত হয়েছেন, ওখানে গিয়ে কিছু করতেও পারছেন না, হয়তো রাস্তা পরিষ্কার করছেন এবং সকালবেলা শুরু করলেন, মধ্যরাত পর্যন্ত কাজ করলেন, পরদিন আবার ভরে আসছেন, একটা মানবেতর জীবনযাপন করছেন, তারা যদি কোনোভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করেন, তখন তার বিরুদ্ধে যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সে গেছে, সেই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আমি আপনাকে বললাম না 5টা শাস্তির ব্যবস্থা আছে। শেষ ব্যবস্থা হলো তার লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া, তাকে কম্পেনসেশন দেওয়া, তার থেকে জরিমানা আদায় করা, অর্থাৎ এই ধরনের ব্যবস্থাগুলো আছে। এবং এক সময় পর্যন্ত, একটা পার্টিকুলার সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষতিপূরণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তার লাইসেন্স লক করে দেওয়ার ক্ষমতা আমার আছে। এগুলো করা হয়। এখন আপনি আমাদের যেগুলো করা হয় কাজ, এগুলো বাইরে প্রকাশ নাই। আমি যেমন আজকে আপনাকে বললাম, আপনি জানেনও না যে আমি এই কাজগুলো তাদেরকে করি। ইনফ্যাক্ট আমি হটলাইনটাই তো জানতাম না যে প্রবাসীদের জন্য একটা হটলাইন আছে যে তারা টোল ফ্রিতে কল দিতে পারেন। বিনা জামানতে আপনি দেয়া হচ্ছে, ঋণ দেয়া হচ্ছে, সেটাও আপনি জানতেন কিনা
সন্দেহ। সেই জন্য আমি বলি যে আমি তাহলে একটু আখতারুজ্জামান বাচ্চু বলতে কিছু আমি যুক্ত একটা করবেন। আমার কথাটা শেষ করি এক হ্যাঁ, বাক্যে। হ্যাঁ। সেই বাক্য হচ্ছে যে রিক্রুটিং এজেন্সি যারা আছে হ্যাঁ। তাদেরকে আমরা প্রতিপক্ষ না ভেবে বরং তাদেরকে সহায়ক শক্তি হিসাবে কিভাবে আমরা তাদের সঙ্গে সহায়তা করে এবং না, তাদেরকে কিন্তু সহায়তা দিয়ে আমরা কাজটা করতে পারি, সেই ব্যবস্থা আমি এক লাইনে একটু বলি আপনাকে। এই যে মানে এত লিনিয়েন্ট হওয়ারও কিন্তু কোনো সুযোগ নেই আসলে, কারণ ম্যাল প্র্যাকটিসেসগুলো খুবই এভিডেন্ট। ম্যাল প্র্যাকটিসেস যে সংখ্যা এবং যে বাস্তবতা, এটা কিন্তু ডিনায়ালে গেলে হবে না। আমি মনে করি যে এটাকে আপনার স্বীকার করে নিতে হবে যে একটা দালাল চক্র আছে, একটা ম্যাল প্র্যাকটিস করার মতো একটা গ্রুপ আছে, নিয়ম ভাঙার একটা গ্রুপ আছে, এবং কি বলবো যে প্রশাসনিক যে দক্ষতা এটারও অভাব আছে। সুতরাং আপনার স্বচ্ছ একটা প্রক্রিয়া অনুষ্ঠিত করতে হবে। আপনি ঠিকই বলেছেন যে একটা মূল্য নির্ধারণ করে দিতে হবে, একটা মানে কি বলবো যে একটা প্রাইস ঠিক করে দিতে হবে যে সেটা, এবং এটা ডিজিটালাইজেশনে যাইতে হবে, টোটাল ডিজিটালাইজেশন, এবং দালাল চক্রকে নিয়ন্ত্রণ করার একটা, এবং তাদের শাস্তির প্রক্রিয়াটা। আপনি কতগুলো এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, তাদের মধ্যে কি কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে, এটাও কিন্তু মানুষ জানে। এখন ওএপি যেটা করা হয়েছে আমাদের বিএমইটিতে, এখানে আর দালাল চক্রের কোনো কাজ ওখানে নাই। ওটা টোটাল অটোমেশন। জহির ভাই যেটা বলছেন, আমি পূর্ণ শ্রদ্ধা রেখে ওনার এই কথার মধ্যে বলছি যে ওএপির যে ব্যবস্থা, এই ব্যবস্থা হলো টোটাল অটোমেশনের ব্যবস্থা। ওখানে আপনি দালালি করে বা ওখানে ঢুকে আপনি নতুন কিছু করতে পারবেন না, কারণ সকল ব্যবস্থা অটোমেশনের মাধ্যমে হচ্ছে। এখন কিন্তু এটা কিছু ম্যানুয়ালি কিছু হচ্ছে না। সুতরাং আপনি ওএপিতে ঢুকা মানেই হলো আপনি নিয়মতান্ত্রিক ভাবে এই কাজ। তার মানে আমি পাসপোর্টের জন্য যেরকম অ্যাপ্লাই করছি সেরকম ওএপিতে প্ল্যাটফর্ম ব্যবহার করে আমার এখানে আপনি এখন যেটা আছে সেটা হলো ওই পাসপোর্টের মতো আপনি সমস্ত তথ্য দিবেন, আপনার টিকিট আপনি পেয়ে যাবেন। এখন আমার মনে হয় জহির ভাইকে আমার নিতে হবে একবার বিএমইটিতে নিয়ে দেখাতে হবে যে উনি যেই সমস্ত বিষয়গুলো আগে জানতেন ওনাকে আরো আপডেট করতে হবে। ওনার সাথে আমিও যাবো, চেষ্টা করবো। আমি একটা বিরতিতে যাবো, আমি বিরতি থেকে এসে তারপর এটা কথা বলবো, এবং আখতারুজ্জামান বাচ্চু আপনি একটু থাকবেন, এবং বিরতি থেকে এসে আগে আপনার কথাটা আমরা শোনার চেষ্টা করবো যে আসলে কি বলতে চাচ্ছিলেন। দর্শক, আরো এক অতিথিরা আছেন, আমি একটু আখতারুজ্জামান বাচ্চু আপনার কথাটা শুনতে চাই, আপনি কিছু যুক্ত করবেন। জি, আমি দুজন আলোচকের বক্তব্য শুনছিলাম, সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ সাহেব এবং সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলামের। তো আমি কিছু বাস্তবতা আমি বলতে চাই যে ডক্টর নিয়ামতুল্লাহ সাহেব সিনিয়র সচিব মহোদয় যে বলেছেন সেটি সত্যি। জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির যেটা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, ভাষা শিক্ষার ব্যবস্থা রয়েছে, এবং বিদেশে গিয়ে তারা কিভাবে কি করবে সেই নিয়ম কানুন সবকিছু প্রশিক্ষণের যেমনি ব্যবস্থা রয়েছে, কিছু বাস্তবতাও রয়েছে। বাস্তবতাটা হলো যে আমরা দেখি যে এই যে রিক্রুটিং এজেন্সির কাছে আসার আগে এক ধরনের দালাল চক্র থাকে। তারা গ্রামে গিয়ে, এই যে কিছুদিন আগে আমি গত রাত্রে গ্রাম থেকে এসেছি, আমার এখানে একজন এসছেন যে তার আত্মীয়কে বিদেশ পাঠিয়েছেন একজনের মাধ্যমে। তো সে এখন যে কাজ পাওয়ার কথা সেই কাজটা সে পায় নাই, সে খুব দুরবস্থার মধ্যে আছে, তার বেতন খুব কম, তার থাকা খাওয়ার খরচ চলে না। এখন বিষয়টা হলো যে সরকার তো নানান ধরনের উদ্যোগ নিয়েছে, আবার কিছু সীমাবদ্ধতাও আছে, জনসংখ্যা বা জনবলের ঘাটতি আছে। এখন যেটা হয়, সরাসরি রিক্রুটিং এজেন্সিতে অনেক ক্ষেত্রে যে আসে না। হ্যাঁ, অনেকে বিদেশে তার ওই গ্রামের একজন থাকে বা দালাল চক্র থাকে, তারা বিভিন্ন গ্রাম থেকে বা ইউনিয়ন থেকে বা থানা থেকে তারা কি করে, তারা ধরেন যে বিদেশে পাঠাবে, এই যে চক্রটা, এই অসাধু চক্রটা কাজ করে, তাদের দালাল চক্রের মাধ্যমে তারা করে, তারা তারপর ধরেন কিছু টাকা সেখানে যায়, আবার আরেকজন দালালের কাছে সে হ্যান্ড ওভার করে, সে কিছু খায়। এইভাবে বিভিন্ন ভাবে যখন রিক্রুটিং এজেন্সির কাছে আসে, তার আগেই তার এই খরচটা বেড়ে যায়। আসলে সরকার তো নির্ধারিত, ডক্টর নিয়ামতুল্লাহ সাহেব যেটা বললেন যে বিভিন্ন দেশে পাঠানোর যে কোন দেশে সেটা নির্ধারিত আছে, কিন্তু বেশিরভাগ দেশেই নাই। তো সেটা যখন সব দেশে করা হবে তখন এখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা আসবে। আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে এই যে দালালদের দৌরাত্ম্য, এই যে খপ্পর, দালালদের খপ্পরে আমাদের দেশের অনেক মানুষ আসলে অতটা শিক্ষিত না। তো তারা যখন এই দালাল চক্র যখন একদম বিভিন্ন ভাবে তাদেরকে প্রলোভন বা বিভিন্ন ভাবে গুছিয়ে বলে, দে আর ট্রেন্ড হাউ টু, মানে তারা কিভাবে মানুষকে প্রতারিত করতে সেই ব্যাপারে তারা প্রশিক্ষিত। কিন্তু আমাদের যারা গ্রামের সহজ সরল মানুষ আছেন, যারা বিদেশে তাদের গিয়ে তাদের এরকম তো শোনা যায় যে বিদেশে গেলেন, ভুল মানুষের হাতে পড়লেন, তিনি প্রথম সুযোগে তার পাসপোর্টের কাগজ টাগজ সবকিছু নিজের কাছে রাখলেন, রীতিমতো জিম্মি করে ফেললেন, তাই তো? এরকম তো ঘটে। এরকম
বাস্তবতা আছে, আবার ওই যে রিক্রুটিং, সরাসরি রিক্রুটিং এজেন্সি বা বিএমইটির কাছে মানে আসার আগেই তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তার খরচ হয়ে যায়, চলে যায় তার না বুঝার বা না জানার কারণে। এই জন্য আমাদের আসলে এই জিনিসগুলো আরো বেশি আমি তাহলে একটু পরিষ্কার হই, কি ধরনের সমাধান আসলে ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া আমাদেরকে দিতে পারেন এক্ষেত্রে? সচেতনতা তৈরি করতে হবে, জি। জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে আপনি জনশক্তি প্রশিক্ষণ ব্যুরো নিবন্ধনের মাধ্যমে যেন তারা যায়, এবং সরাসরি তারা প্রতারিত হলে যে হটলাইন আছে বা ওই মন্ত্রণালয় আছে বা জনশক্তি প্রশিক্ষণ ব্যুরো আছে, তাদের সাথে যোগাযোগ করতে প্রচারণার যে জায়গাটা সেটা আসলে তুলে ধরতে হবে। হ্যাঁ, হ্যাঁ। মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি উদ্যোগ নিয়েছেন বা ঘোষণা দিয়েছেন যে জি। যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবে তাদেরকে 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া। আসলে পরিবর্তনের সূচনা শুরু হয়েছে। অতীতে যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা কোন হ্যাঁ, আমরা এই যে সূচনাটা তো দেখলাম, সূচনা একটা আশাবাদ তৈরি করে। আমি যেটা একেবারে শেষের দিকে আছি, জরুল উলুম কিছু যুক্ত করবেন কিনা? নিয়ম হয়ে গেছে বিগত আমলে। হ্যাঁ, হ্যাঁ। না, আমি এক লাইনের মধ্যে বলছি, বাকিটা অনারেবল সেক্রেটারি মহোদয় বলবেন। সেটা হচ্ছে যে আমরা যতই বলি না কেন, আমরা কমপ্লাসেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের তদারকি ব্যবস্থা খুবই দুর্বল, এটা আমি বলবো। তদারকি ব্যবস্থা খুবই দুর্বল এবং আইনের ফাঁক গলিয়ে এই যে সিন্ডিকেশনের কথা বলা হয়, যে দালাল চক্রের কথা বলা হচ্ছে, এই লুপহোলগুলো আছে। এইটাকে ডিনায়ালের মধ্যে না গিয়ে এটা একনলেজ করে এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদেরকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আমি মনে করি প্রশাসনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা যদি মনে করেন যে না, ইয়েস, কিছু মানুষ সাফার করছে এবং এই সাফারেন্সগুলোকে এলিভিয়েট করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, যদি আমরা সিরিয়াস হই, সদিচ্ছা নিয়ে আমরা আগাই, তাহলে এটা অ্যাড্রেস করা সম্ভব। এটা এমন কোনো জটিল সংকট না যে অ্যাড্রেস করা যাবে না। এবং আমি সেই সদিচ্ছা সচিব মহোদয়ের কাছে থেকে মানে পেয়েছি, আশা করি ওনারা সফল। জহির ভাই যেটা বললেন যে এটা দুর্বলতা, আসলে আমি এটাকে বলতে চাচ্ছি সীমাবদ্ধতা, দুর্বলতা না। আমরা দুর্বল না, আমাদের যেটুকু পর্যন্ত আমাদের হাত যায় সম্প্রসারণ করতে পারি, আমরা এটুকু পর্যন্ত হাত সম্প্রসারণ করি, তাকে আমার আইনের আওতায়। সীমাবদ্ধতা অথবা চ্যালেঞ্জ না, সীমাবদ্ধতা চ্যালেঞ্জ আপনি যাই নাম বলেন না কেন, ফলাফল কিন্তু একই জিনিস। আচ্ছা, তা আমি একটা অন্য বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আমাদের যে সরকারি দল আছেন বিএনপি, যেটা তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন 2026 নির্বাচনে। এই নির্বাচনী ইশতেহার এখন তারা নির্বাচনে জয়ী হয়ে আসার পর এই তাদের দলীয় ইশতেহার কিন্তু এখন জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। এই কর্মসূচি যেটা এখানে আছে, সেখানে 20টা পদক্ষেপের কথা আমার মন্ত্রণালয় সম্পর্কে বলা আছে, আমাদের মন্ত্রণালয় সম্পর্কে। সেই মন্ত্রণালয় সম্পর্কে যেমন ধরেন যে প্রবাসী কার্ড দেওয়া, সেই কার্ডটা দেওয়ার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী খুবই সিরিয়াস। যেমন উনি অন্য কার্ডগুলো দিচ্ছেন, সেই কার্ডগুলোর মধ্যে আমরা যে সমস্ত তথ্যগুলো কার্ডের উপরে থাকবে সেগুলো আছে, আর বারকোড দিয়ে আমরা অন্যান্য তথ্যগুলোকে যুক্ত করব। এবং আমরা যুক্ত করতে চাই এমবেসির কতগুলো তথ্যের সঙ্গে যুক্ত করতে চাই, আমরা তার কোম্পানির কতগুলো সম্পর্কের সঙ্গে যুক্ত করতে চাই, যাতে করে এই কার্ডটাকে একটা আপনার ক্রেডিট কার্ডের মতো ব্যবহার করা যায়, সেই ধরনের ব্যবস্থা আমরা করতে চাই, যাতে এই কার্ডটা দিয়ে আমরা অনেক তথ্য তার কাছ থেকে, তার এই কার্ড দিয়ে আমরা অনেক তথ্য সংগ্রহ করতে পারি। অনেক তথ্য পাবেন, তার অনেক সেবা পাবেন। অনেক সেবা পাবে। যত আমি তথ্য নিজে পাবো, তত আমি তাকে সেবার হাত সম্প্রসারণ করতে পারবো। আমি যদি, রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। আমি যদি যুক্ত না হই আপনার সঙ্গে, তাহলে তো আমি আপনাকে সেবা দিতে পারবো না। এই জন্য আমি যুক্ত করার জন্য যতগুলো মেকানিজম আছে আমি ততগুলো যুক্ত করার চেষ্টা করছি। এখানে আমার কোনো দুর্বলতা নাই, বরং আমি কনফিডেন্সে নিতে চাচ্ছি রিক্রুটিং এজেন্সিগুলোকে, সেই কারণে যে তোমাকে আমি দুষ্ট বলি না, তোমাকে আমি বলি যে তুমি এই নিয়ম অনুযায়ী এই কাজগুলো করো, এই নিয়ম অনুযায়ী যে করো, তুমিও লাভবান হও, আমার দেশের ভাবমূর্তিও অক্ষুণ্ণ থাকে, এবং তোমারও কিন্তু, আমারও লোকটা কিন্তু যায়, রেমিটেন্স যোদ্ধারা যায়। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, এই 1 বছর ধরে আমি এই মন্ত্রণালয়ে আছি, আমি এখনো একটা অভিযোগও পাইনি, সিঙ্গেল অভিযোগ যে স্যার আমার থেকে অমুকে টাকা বেশি নিয়েছে। অভিযোগটা কোনটা? যে আমাকে সে টাকা নিয়ে নেয় নাই, আমাকে যেই চাকরি দেওয়ার কথা সে দেয় নাই, আমাকে যেই প্রতিষ্ঠানে যেই সুবিধা দেওয়ার কথা ছিল সেই প্রতিষ্ঠান সেই সুবিধা দিচ্ছে না। টাকা বেশি নেওয়া কম নেওয়াটা বেশি ওরা করে, মানে অভিযোগ করে না, যদি সে চলে যেতে পারে। আমি আমার এই আলোচনা শেষ করব আপনার একটা বক্তব্য নিয়ে, সেটা হচ্ছে এত উদ্যোগ আপনারা নিচ্ছেন, একটা হটলাইন আছে, এখান থেকে ফান্ডিং করা হচ্ছে, জাপানিজ স্টুডেন্ট ভিসা দেওয়া হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ভিসা, মানে
এই তথ্যগুলো মানুষ কিভাবে জানবে? এই যে আমি আপনাকে জানানোর জন্য আমি যেমন আসলাম, আমরা কিন্তু আমাদের নিউজ পোর্টাল যেগুলো আছে সেগুলোতে ধরেন আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, সেখানে আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর তাগিদে আমরা প্রচারের ব্যবস্থাটা গত এই সরকার আসার পরে যেভাবে গ্রহণ করেছি, এর আগে কেউ এটাকে এরকম আমাদের মেম্বার অফ পার্লামেন্টে কি এই বিষয়ে কাজ করতে পারে? করে নাই। আমি আপনাকে গত 1 মাসের কথা বলি, গত 1 মাসে যতটুকু প্রচার হয়েছে আমাদের কাজ, আমাদের গত 10 বছরে তা প্রচার হয় না, আমি হলফ করে বলতে পারি আপনাকে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর তাগিদের কারণে আমরা সেটা করেছি। আর একটা জিনিস আমি আপনাকে বলি যে এখন আমাদের যেহেতু মধ্যপ্রাচ্যে এরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছে, আমরা এখন মানে পূর্বমুখী হতে যাচ্ছি। আমরা এখন মনোযোগ দিয়েছি কম্বোডিয়ার দিকে। আমরা এখন মনোযোগ এখন একটা আমরা থাইল্যান্ডের সঙ্গে একটা এমওইউ করেছি এবং একটা এগ্রিমেন্ট করেছি। আমরা জাপানের সঙ্গে, আমি যখন জাপান গেছি তখন 47টা এমওইউ করা হয়েছে জাপানের সঙ্গে, এবং জাপানের জন্য আমরা টিটিসিগুলো থেকে আমরা 53 মানে 53টা টিটিসিকে আমি শুধু জাপানের জন্য ডেডিকেটেড করে দিয়েছি, জাপানি ল্যাঙ্গুয়েজ N5 N4 শেখার জন্য। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে জাপানের জন্য আপনার যত শিক্ষক আনতে হয়, যত টাকা আপনার খরচ করতে হয় আপনি করেন, আমি দিতে রাজি আছি। তো আমরা কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছি, আজকে দিন শেষ ছিল, আমরা 35 জন পেয়েছি। উনি বলছেন যে এই 35 জন প্রসেস করতে করতে আপনি আবার আপনি টেন্ডার দেন, আবার আপনি লোক চান। আমরা যতক্ষণ পর্যন্ত আপনি 99-তে না পৌঁছেন, আমার 99 জন শিক্ষক দরকার, ততক্ষণ পর্যন্ত আপনি যেতে থাকেন। তো সুতরাং ওনার এরকম আপনি উৎসাহ পেলে আমি তো অপ্রতিরোধ্য গতিতে সামনে যাব, যেখানে উনি টাকারও সংকট বলছেন না, তার উৎসাহেরও সংকট বলছেন না, এবং উনি যেখানে যেই সমস্যায় আপনি পড়েন সেই সমস্যা সমাধান করার দায়িত্ব আমার, উনি বলছেন। তো তখন তো আমার তো সামনের দিকে অগ্রসর হতে কোনো সমস্যা কিছু আমি দেখছেন না। এবং এটা আসলে হ্যাঁ, জরুল আলম খুব চমৎকার করে বলছিলেন, কিছুটা আছে আমাদের কালচারাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, কিছুটা আছে সদিচ্ছার জায়গা। এবং আমার হাতে সময়টা নেই, সময়টা থাকলে জনাব আখতারুজ্জামান বাচ্চু আপনার সঙ্গে আরও এক দফা একটু আলাপ করতাম, কারণ এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে কাজগুলো করছে এটা ছড়িয়ে দেওয়ার যেমন আমরা গণমাধ্যম কবি একটা বড় ভূমিকা রাখতে পারি, আপনারাও করতে পারেন। ছোট করে তাহলে 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ডে শেষ করবো। আমি দৃঢ়ভাবে আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হবে, এবং উল্লেখ যে পদক্ষেপগুলো এই যেখানে যে সমস্যা আছে সেই সমস্যাগুলি দূরীভূত হবে। আর বিশেষ করে যে অটোমেশন বা এই যে সব ক্ষেত্রে যে ওয়ান স্টপ সার্ভিস বা অটোমেশন, এগুলো যে পদক্ষেপগুলো মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে যে পদক্ষেপগুলি নেওয়া হবে, এবং আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন আমাদের তাদের সব ধরনের সুরক্ষা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আমি এক লাইনকে একটু বলবো আপনাকে, একবারে সময় এইটাই স্যার, যে জাপানের আপনার জাপান টাইমসের 30শে মার্চ 2023 তারিখের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে যে 2040 সালে জাপানের কর্মক্ষম জনসংখ্যার ঘাটতি হবে 1,10,00,000। আচ্ছা। আর আমার এখানে আপনার রিডান্ডেন্ট আপনার যুবশক্তি আছে এখানে। আচ্ছা। আমি এখন প্রস্তুতি নিতে চাই, এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন আপনি প্রস্তুতি নেন, যাতে আমরা নিজেরাই 1,10,00,000 লোক দিতে পারি। আমরা বলেছি যেই ট্রেডে যেইভাবে যেই মডিউলে তারা চায় সেইভাবে আমরা মানুষ প্রস্তুত করে দিব। একদম, মানে তাদের দিক থেকে আসলে কাজের জায়গা আছে, তাদের ঘাটতি আছে, আর আমাদের দিক থেকে জনবল আছে, জনশক্তি আছে, এবং তারা যেভাবে চায় সেইভাবে আমরা আমাদের কর্মী তৈরি করে দিব, সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা বলেছি যে আমরা বাংলাদেশ থেকে সব লোক দিতে চাই। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং সময় থাকলে নিশ্চয়ই জরুরি আপনার সঙ্গে কথা বলতাম। এবং দর্শক, এই ছিল আজকে 71 জানালা আয়োজনে। কালকে নতুন করে ইস্যু নিয়ে আবারও কথা হবে 71 জানালা, আমাদের সঙ্গে থাকবে।